প্রিয় ভাই ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা তড়িৎ ঋণাত্মকতা নিয়ে বিস্তারিত আলোচনা করে এসেছিলাম এবং আমরা দেখে এসেছিলাম যে ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতার মধ্যে একটা বেসিক পার্থক্য রয়েছে। তার মানে আমরা যাতে তড়িৎ ঋণাত্মকতা কি এবং ইলেকট্রন আসক্তি কি সেটা আলাদা আলাদাভাবে বুঝতে পারি এবং পরীক্ষায় আসলে সঠিকভাবে উত্তর দিতে পারি। আজকের ভিডিও ক্লাসে আমরা আলোচনা করব মূলত বিভিন্ন গ্রুপে উপস্থিত যে মৌলগুলো রয়েছে তাদের কিছু বিশেষ নাম রয়েছে। এই বিশেষ নামগুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো শুরু করা যাক। প্রথমেই আমরা চলে আসছি ক্ষার ধাতুতে। পর্যায় সারণীর 1 নম্বর গ্রুপে আমরা জানি যে মোট 7টি মৌল রয়েছে, তাই তো? এখন এই 7টি মৌলের মধ্যে আমরা জানি যে এখানে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম রয়েছে, তাই তো? এখন এই 7টি মৌলের মধ্যে হাইড্রোজেন ছাড়া বাকি যে 6টি মৌল রয়েছে, অর্থাৎ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম, এই 6টি মৌলকে ক্ষার ধাতু বলা হয়। তাহলে আমাদের জানতে হবে যে আমরা ক্ষার ধাতু বলতে কি বুঝি, তাদের বৈশিষ্ট্যটা বা কি। তাদের বৈশিষ্ট্যটা হচ্ছে এই 6টা মৌল মানে ক্ষার ধাতু প্রত্যেকটি পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন গ্যাস এবং ক্ষার তৈরি করে বলে এদেরকে ক্ষার ধাতু বা অ্যালকালাই মেটালস বলা হয়। তো এবার এই অ্যালকালাই মেটালস বা ক্ষার ধাতু বলতে আমরা কি বুঝি এবং তার সংজ্ঞাটা কিরকম। যেমন এখানে আমি যদি সোডিয়ামকে নেই, তাহলে এই সোডিয়ামটা পানির সাথে বিক্রিয়া করবে। পানির সাথে বিক্রিয়া করার পরে সে কিসে পরিণত হবে? সে এখানে সোডিয়াম হাইড্রো অক্সাইড উৎপন্ন করবে এবং তার পাশাপাশি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। তাহলে এই যে সোডিয়াম হাইড্রো অক্সাইডটা, এটা হচ্ছে ক্ষার। আর ক্ষারের সংজ্ঞা জানতে গেলে আমাদেরকে প্রথমে ক্ষারকের সংজ্ঞাটা জানতে হবে যে কোনো একটা ধাতুর অক্সাইড কিংবা হাইড্রো অক্সাইড, তাকেই আমরা ক্ষারক বলি। আর সেই ক্ষারকটা যখন পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোক্সিল আয়ন, তার মানে OH মাইনাস আয়ন দান করে বা ত্যাগ করে, তখন আমরা তাকে ক্ষার বলি। এখন তাহলে আমরা বুঝতে পারলাম যে কেন এই মৌলগুলোকে ক্ষার ধাতু বলা হচ্ছে। ঠিক একইভাবে আমি যদি এখানে সোডিয়ামের জায়গায় পটাশিয়াম দেই, তখন এখানে কি হবে? সোডিয়াম হাইড্রোক্সাইডের জায়গায় পটাশিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। বাকি বিক্রিয়াটা একই রকম থাকবে, অর্থাৎ পটাশিয়াম যোগ পানি, সেখান থেকে উৎপন্ন হবে পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং H2, অর্থাৎ এটা হচ্ছে সেই বিক্রিয়াটা। তার মানে আমরা বুঝতে পারছি যে এই ক্ষার ধাতুগুলো পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন গ্যাস এবং ক্ষার তৈরি করে এবং এই কারণেই কিন্তু এদেরকে ক্ষার ধাতু বলা হচ্ছে। তাহলে গ্রুপ 1 এর এই ক্ষার ধাতুগুলো হাইড্রোজেন ব্যতীত বাকি যে 6টি মৌল রয়েছে তাদেরকে আমরা ক্ষার ধাতু বলছি। একটু আগে বলছিলাম যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এবং তাদের অবস্থানটা কোথায়? তাদের অবস্থানটা হচ্ছে গ্রুপ 1 এ। তাদের কিছু ছবি দেখে নেই আমরা। এখানে আমরা কিছু লিথিয়াম খণ্ড দেখতে পাচ্ছি, সোডিয়ামের টুকরো দেখতে পাচ্ছি, পটাশিয়ামের টুকরো দেখতে পাচ্ছি। এরা প্রত্যেকেই হচ্ছে ক্ষার ধাতু। এরপরে আমরা চলে যাব মৃৎক্ষার ধাতুতে। ক্ষার ধাতু এবং মৃৎক্ষার ধাতুর মধ্যে একটা পার্থক্য রয়েছে। কি সেই পার্থক্যটা? আমরা নামেই বুঝতে পারছি যে একটা হচ্ছে ক্ষার আর একটা হচ্ছে মৃৎক্ষার, কিন্তু পর্যায় সারণীতে তাদের অবস্থানটা কিন্তু ভিন্ন। পর্যায় সারণীতে গ্রুপ 2-তে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম, এই 6টি মৌলকে বলা হয় মৃৎক্ষার ধাতু। কেন মৃৎক্ষার বলা হয়? কারণ এই ধাতুগুলো মাটিতে বিভিন্ন যৌগ হিসেবে পাওয়া যায়, আবার এরা কি করে? ক্ষারও তৈরি করে। এজন্য সামগ্রিকভাবে এদেরকে মৃৎক্ষার ধাতু বা অ্যালকালাইন আর্থ মেটালস বলা হয়ে থাকে। এদের ক্ষেত্রেও তুমি একই রকম ভাবে ব্যাখ্যাটা আনতে পারো যে ধরো এখানে আমি ক্যালসিয়ামকে নিচ্ছি, এখানে ক্যালসিয়াম 2 অণু পানির সাথে বিক্রিয়া করবে, করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। এবং এভাবেই মূলত আমরা দেখতে পাচ্ছি যে এখানেও একটা কি ক্ষার সৃষ্টি হয়ে গেল। এই গ্রুপের বাকি মৌলগুলোর মাধ্যমে আমরা এই ধরনের বিক্রিয়া প্রদর্শন করতে পারি। তাহলে আমরা দেখে নিই যে গ্রুপ 2-তে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এদের পজিশনটা কোথায়? এদের পজিশনটা হচ্ছে গ্রুপ
2-তে। এবং তুমি খেয়াল করে দেখো যে তাদের মধ্যে তাদের নামের প্যাটার্নটা তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। অর্থাৎ গ্রুপ 2 এর মৌলগুলো বা মৃৎক্ষার ধাতুগুলোর নাম উল্লেখ করতে বললে আমরা যাতে পারি, কিংবা আমাদের এমসিকিউতে যদি আসে যে নিচের কোনটি মৃৎক্ষার ধাতু, মৃৎক্ষার বলা হচ্ছে দুইটা নামের কারণে। একটা হচ্ছে মৃৎ, মৃৎ কেন আসছে, কারণ এই ধাতুগুলোকে মাটিতে বিভিন্ন যৌগ হিসেবে পাওয়া যাচ্ছে। তো মাটির অপর নাম আমরা জানি মৃত্তিকা, তো সেখান থেকে মৃৎ শব্দটা, আর ক্ষার তৈরি করে বিধায় এদেরকে ক্ষার বলা হচ্ছে, তাহলে মৃৎক্ষার ধাতু। এরপরে আমরা তাদের কিছু উদাহরণ দেখতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং বেরিয়ামের ছবি দেখানো হচ্ছে। এর পরের গ্রুপটাতে আমরা চলে যাই। পরের গ্রুপটাকে বলা হচ্ছে মুদ্রা ধাতু বা কয়েন মেটালস। এখন এই মুদ্রা ধাতু নামটা শুনলে তোমাদের মাথায় কিছু মুদ্রার কথা চলে আসার কথা, এবং খুব প্রাচীনকালে আমরা মুদ্রা হিসেবে কিন্তু স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা এসব বা তাম্র মুদ্রা, এই মুদ্রাগুলো ব্যবহার করতাম। এখন আমাদের এখানে গ্রুপ 11 এর 4টা মৌল, যেখানে রয়েছে কপার, সিলভার, গোল্ড এবং রন্টজেনিয়াম। এই 4টা মৌলের মধ্যে প্রথম যে 3টা মৌল রয়েছে, অর্থাৎ যে আমাদের কপার, সিলভার এবং গোল্ড, তাদেরকে বলা হচ্ছে মুদ্রা ধাতু বা কয়েন মেটালস। কারণটা কি? কারণটা খুবই সহজ। কারণ এই গ্রুপের সবচেয়ে নিচের যে মৌলটা অর্থাৎ রন্টজেনিয়াম, সেটা ব্যতীত অন্য যে 3টি মৌল রয়েছে তা দিয়ে প্রাচীনকালে মুদ্রা তৈরি করা হতো, এবং এই মুদ্রাগুলো ব্যবসা বাণিজ্য ও বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো। তাহলে গ্রুপ 11 এর কপার, সিলভার এবং গোল্ডকে আমরা দেখতে পাচ্ছি এখানে। কপার মানে হচ্ছে তামা, আর তোমরা তামা এবং দস্তা এই দুটোর মধ্যে একটু গোলমাল পাকিয়ে ফেলো, খুব সহজে মনে রাখবে যে কপার মানে হচ্ছে তামা, Cu, আর জিঙ্ক মানে হচ্ছে দস্তা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কপার বা তামার মুদ্রা, এখানে সিলভার বা রৌপ্য মুদ্রা এবং স্বর্ণ মুদ্রা। এবং খেয়াল করে দেখো যে তোমরা কিন্তু প্রাচীনকালের বিভিন্ন নাটক কিংবা সিনেমায় অথবা বিভিন্ন আর্টিকেলে, এমনকি গল্পের বইও এরকম স্বর্ণ, রৌপ্য মুদ্রার কাহিনী শুনে এসেছো কিংবা দেখে এসেছো। এর পরের গ্রুপটা কি? এর পরের গ্রুপটা হচ্ছে হ্যালোজেন গ্রুপ। হ্যালোজেন গ্রুপ তাহলে কাকে বলা হয়? খেয়াল করে দেখো, গ্রুপ 17 এর 5টি মৌলকে হ্যালোজেন বলা হচ্ছে। আচ্ছা, এখানে আমরা তোমাদের বই অনুযায়ী একটা কারেকশন নিয়ে আসবো। সেটা কি? এখানে আমরা 6টি মৌলকে পড়ব। পরবর্তী যেটা আমাদের এসেছে সেটা নিয়েও একটু আলোচনা করব এখানে। অর্থাৎ তোমাদের নতুন বইয়ের এডিশনে যেই নতুন মৌলটি যুক্ত হয়েছে সেটি নিয়েও আমরা এখানে আলোচনা করব। তাহলে আমরা এখানে একটু কারেকশন করে নিই, এখানে 6টি উল্লেখ করবে। ঠিক আছে, তাহলে গ্রুপ 17 এর এই 6টি মৌল এবং এই সকল হ্যালোজেন মৌলকে এক্স দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, অর্থাৎ এক্স হচ্ছে তাদের রিপ্রেজেন্টেটিভ একটা প্রতীক। এখন এই 6টি মৌল কি আসলে, আর হ্যালোজেন মানেই বা কি, এটা একটু আমরা দেখে নিই। হ্যালোজেন মানে হচ্ছে লবণ উৎপাদনকারী, এবং এর উৎসটা, এই হ্যালোজেনদের মূল উৎসটা হচ্ছে সামুদ্রিক লবণ। আর এই হ্যালোজেন মৌলগুলোর সাথে ধাতু যখন যুক্ত হয়, তখন ধাতু যুক্ত হয়ে সেটা একটা লবণ গঠন করে। এখন তাহলে আমাদের জেনে রাখা উচিত যে এই হ্যালোজেনগুলো আসলে কারা। হ্যালোজেনগুলো হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা। একটু পরে আমি দেখাচ্ছি গ্রুপ অনুযায়ী। তার আগে তুমি এখানে খেয়াল করে দেখো যে ফ্লোরিন যখন সোডিয়ামের সাথে যুক্ত হচ্ছে তখন সোডিয়াম ফ্লোরাইড লবণ সৃষ্টি করছে, যেটার প্রতীকটা হচ্ছে, যেটা সংকেতটা হচ্ছে কি NaF। আবার এই হ্যালোজেনটা অর্থাৎ ক্লোরিন, সে যখন সোডিয়াম মানে একটা ধাতুর সাথে যুক্ত হচ্ছে তখন সেখানে সে কি সোডিয়াম ক্লোরাইড সৃষ্টি করছে, যেটা হচ্ছে আমাদের খাদ্য লবণ। অর্থাৎ আমরা বাসা বাড়িতে কিংবা হোটেলে, রেস্টুরেন্টে রান্না বান্নায় যে সকল খাদ্য লবণ ব্যবহার করি সেটা হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড লবণ। আর এই হ্যালোজেন মৌলগুলো তারা নিজেরাই নিজেদের মধ্যে ইলেকট্রন ভাগাভাগি করে দ্বিমৌল অণু তৈরি করে।
তাহলে আমরা অণু যখন পড়েছিলাম তখন দেখে এসেছিলাম যে যেমন অক্সিজেন O2 কিংবা তুমি যদি বলো যে নাইট্রোজেন, তারা কি, তারা হচ্ছে দ্বিমৌল অণু, অর্থাৎ দুটি নাইট্রোজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি নাইট্রোজেন অণু সৃষ্টি করে, কিংবা দুইটি অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি অক্সিজেন অণু সৃষ্টি করে। এখানেও তাই, তুমি খেয়াল করে দেখো যে এখানে দুইটি ক্লোরিন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি ক্লোরিন অণু সৃষ্টি করছে, কিংবা দুইটি আয়োডিন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে আয়োডিন অণু সৃষ্টি করছে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যে 6টি হ্যালোজেনের কথা বলা হচ্ছিল একটু আগে, তারা কারা? তারা হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটিন এবং কি লাস্টেরটা টেনিসিন। টেনিসিনের প্রতীকটা একটু দেখি, TS। এদেরকে বলা হচ্ছে হ্যালোজেন। এই 6টি হচ্ছে হ্যালোজেন। আমরা বেশিরভাগ ক্ষেত্রে হ্যালোজেন হিসেবে মূলত ফ্লোরিন, ক্লোরিন এবং ব্রোমিন, আয়োডিনকে ব্যবহার করে থাকি। এছাড়াও অ্যাস্টেটিন বা টেনেসাইনকে বা টেনেসিনকে খুব একটা বেশি ব্যবহার করা হয় না। এই দুটোকে তুমি বেশিরভাগ ক্ষেত্রে এই প্রথম 4টি হ্যালোজেনকেই ব্যবহার করবে কম বেশি। তাহলে এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে এখানে ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিনকে দেখানো হচ্ছে। এরপরে আমাদের বাকি রয়েছে আরো 2টি গ্রুপ। তারা কারা? তারা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌল। এই নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌল কারা? পর্যায় সারণীতে গ্রুপ 18তে যে মৌলগুলো রয়েছে তাদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। এই মৌলগুলোর সবচেয়ে বাইরের যে শক্তির স্তরটা সেটা প্রয়োজনীয় সংখ্যক ইলেকট্রন দিয়ে পূর্ণ থাকে, এবং এই কারণে এরা কি ইলেকট্রন বিনিময় বা ভাগাভাগি করে কোনো যৌগ গঠন করতে চায় না। রাসায়নিক বন্ধন গঠন বা রাসায়নিক বিক্রিয়ায় এরা নিষ্ক্রিয় থাকে বলে এদেরকে নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস বলা হয়ে থাকে। আর এই নিষ্ক্রিয় গ্যাসগুলো সাধারণ তাপমাত্রায় গ্যাস হিসেবেই থাকে, অর্থাৎ এই নিষ্ক্রিয় মৌলগুলোকে আমরা নিষ্ক্রিয় গ্যাসও বলি। কেন বলি? কারণ এই নিষ্ক্রিয় মৌলগুলো আমাদের সাধারণ যে তাপমাত্রাটা সেখানে তারা গ্যাস হিসেবে থাকে। অর্থাৎ এই নিষ্ক্রিয় মৌল এখানে কারা আমরা দেখতে পাচ্ছি? নিষ্ক্রিয় মৌল হচ্ছে এখানে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এবং অগনেসন। তাহলে এখানে আমরা এই 7টি নিষ্ক্রিয় মৌলকে দেখতে পাচ্ছি। আর নিষ্ক্রিয় মৌলের ক্ষেত্রে একটা কথা প্রযোজ্য যে আমরা গত ভিডিও ক্লাসে দেখে এসেছিলাম যে ফ্লোরিন তার কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাসটা নিয়ন তার ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়, কিংবা ক্লোরিন তার কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাসটা বা নিষ্ক্রিয় মৌলটা আর্গন তার ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। তুমি যখন কোনো একটা যৌগ গঠন করবে মৌলের সমন্বয়ে, তখন খেয়াল করবে যে আমাদের এই মৌলগুলো যখন যৌগ গঠন করছে তারা আয়নিক যৌগ কিংবা সমযোজী যে ধরনের যৌগ গঠন করুক না কেন, তারা এই নিষ্ক্রিয় গ্যাসগুলোর মতন বা নিষ্ক্রিয় মৌলগুলোর মতন ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। এর কারণটা কি? কারণটা খুবই সহজ। কারণটা হচ্ছে আমরা দেখলাম যে নিষ্ক্রিয় গ্যাসের যে শেষ কক্ষপথে ইলেকট্রনগুলো, সেখানে ইলেকট্রন কি অষ্টক পূর্ণ করে থাকে। অষ্টক মানে শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন, এবং এই অষ্টক পূর্ণ থাকাকালীন অবস্থায় তারা সবচেয়ে বেশি স্থিতিশীলতা প্রদর্শন করে। তার মানে তুমি যখন কোনো যৌগ গঠন করবে এবং গঠনের পরে তুমি যখন সেখানে অষ্টক পূর্ণ করতে পারবে, তার মানে কি তুমি ওই যৌগটাতে সর্বোচ্চ স্থিতিশীলতা প্রদান করতে পারছো। আর এই নিষ্ক্রিয় গ্যাসগুলো অন্য কারোর সাথে বিক্রিয়া করে না কেন বা রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয় না কেন? কারণ তাদের শেষ কক্ষপথে অষ্টক পূর্ণই থাকে। মানে আমার যে প্রয়োজনীয় সংখ্যক ইলেকট্রন দরকার স্থিতিশীলতা সর্বোচ্চ অর্জনের জন্য সেটা তাদের মধ্যে রয়েছেই। তার মানে সেজন্য এই মৌলগুলোকে অন্য কোনো মৌলের সাথে যুক্ত হয়ে তারপরে অষ্টক পূর্ণ করতে হয় না বা স্থিতিশীলতা অর্জন করতে হয় না। আর যেহেতু এরা অন্য কোনো যৌগের সাথে অন্য কোনো মৌলের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করছে না, এদেরকে এজন্য নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস বলা হচ্ছে। তাহলে এখানে ডিসচার্জ টিউবে কিছু নিষ্ক্রিয় গ্যাস দেখানো হয়েছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন এবং জেননকে। এরপরে আমরা এই টপিকটার সর্বশেষ যে পয়েন্টটা সেটাতে আমরা চলে যাব, যেটা হচ্ছে অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল পর্যায় সারণীর 3 নম্বর গ্রুপ থেকে 12 নম্বর গ্রুপের যে মৌলগুলো তাদেরকে আমরা অবস্থান্তর মৌল বলছি। এবং এই অবস্থান্তর মৌল সম্পর্কে তোমাদের এইচএসসিতে
খুবই বিস্তারিত কিছু আলোচনা রয়েছে এবং সেখানে আমরা দেখবো যে অবস্থান্তর মৌল আসলে কেন হয় এবং তাদের ধর্মগুলো কি কি। এখানে একটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি অবস্থান্তর মৌলগুলোর, যে অবস্থান্তর মৌলগুলো যে সকল যৌগ গঠন করে সে সকল যৌগ রঙিন হয়। তার মানে আমরা অবস্থান্তর মৌলের সমন্বয়ে যে যৌগগুলো দেখবো, যেমন পটাশিয়াম ফেরোসায়ানাইড, পটাশিয়াম ফেরিসায়ানাইড কিংবা টেট্রাকার্বনিল, নিকেল, এই ধরনের যৌগগুলোর ক্ষেত্রে রঙিন ধর্ম আমরা দেখতে পাবো এইচএসসিতে উঠলে। অবস্থান্তর মৌল বিভিন্ন বিক্রিয়ার প্রভাবক হিসেবে কাজ করে। অবস্থান্তর মৌলের কয়েকটি বৈশিষ্ট্যের মধ্যে এখানে দুটি বৈশিষ্ট্য দেখানো হচ্ছে, যে একটা হচ্ছে কি অবস্থান্তর মৌলগুলো যৌগ গঠন করে, সেগুলো যৌগ রঙিন হয় এবং তারা বিভিন্ন বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করে। এছাড়াও আমি যদি খুব সংক্ষেপে বলি, এই অবস্থান্তর মৌলগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট এবং এরা জটিল যৌগ গঠন করে, পাশাপাশি তারা চৌম্বক ধর্ম প্রদর্শন করে। তো এই ধর্মগুলো নিয়ে বা এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা অবশ্যই বিস্তারিত আলোচনা করব, কিন্তু আমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে। যখন আমরা ইন্টারমিডিয়েটে উঠবো তখন এই বৈশিষ্ট্যগুলো আমরা ব্যাখ্যা করব। এখানে উদাহরণ হিসেবে তোমাদের বইয়ের উদাহরণটি বেছে নেওয়া হয়েছে যে 10 নম্বর গ্রুপের মৌল একটা, যেটা হচ্ছে কি নিকেল। এই নিকেলটা হচ্ছে একটা অবস্থান্তর মৌল এবং নিকেল বিভিন্ন জৈব বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অবস্থান্তর মৌলগুলোকে দেখানো হচ্ছে। এবার তোমাদের বইয়ের দুটি প্রশ্ন রয়েছে, সেই প্রশ্ন দুটো আমি এখানে আলোচনা করছি না খুব একটা, কারণ ইতিমধ্যে আমরা আলোচনাগুলো দেখে এসেছি। একটা হচ্ছে ক্যালসিয়ামকে কেন মৃৎক্ষার ধাতু বলা হয়। খুব সহজ, কারণ তুমি গ্রুপ 2 এর ক্ষেত্রে দেখে এসেছো যে গ্রুপ 2 এর মৌলগুলোকে মৃৎক্ষার বলা হয়। তাহলে এখানে ক্যালসিয়ামকে কেন মৃৎক্ষার বলছে? ক্যালসিয়াম ধাতুটা কি? এই ক্যালসিয়াম ধাতুর যে বিভিন্ন যৌগগুলো সেগুলো মাটিতে পাওয়া যায় এবং এই ক্যালসিয়াম ধাতুর যে হাইড্রোক্সাইডটা, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আমি দেখিয়ে এসেছি একটু আগে বিক্রিয়ায়, তাই সেই হাইড্রোক্সাইডটা কি? একটি ক্ষার। তাহলে হাইড্রোক্সাইডটা কিভাবে উৎপন্ন হচ্ছিল? পানির সাথে বিক্রিয়া উৎপন্ন হচ্ছিল এবং এই সামগ্রিকভাবে এই জন্যই ক্যালসিয়ামকে একটা মৃৎক্ষার ধাতু বলা হচ্ছে, কারণ তার বিভিন্ন যৌগ মাটিতে পাওয়া যাচ্ছে এবং সে পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করছে। আরেকটা প্রশ্ন হচ্ছে তোমাদের বইয়ে যে হিলিয়ামকে কেন নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। কারণ আমরা জানি যে নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম নিজেদের সাথে যুক্ত হচ্ছে না, বা আবার অন্য কোনো মৌলের সাথেও তারা যুক্ত হচ্ছে না, এই জন্য হিলিয়াম কি একটা নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস। আর হিলিয়াম মৌলটা গ্যাস হিসেবে অবস্থান করে, কারণ আমরা দেখে এসেছি যে নিষ্ক্রিয় যে মৌলগুলো তারা সবাই স্বাভাবিক তাপমাত্রায় গ্যাস হিসেবে আচরণ করে। তাহলে এজন্যই আমরা সামগ্রিকভাবে বলতে পারি যে হিলিয়াম হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস। তাহলে আজকের ভিডিও ক্লাসে আমরা বিভিন্ন গ্রুপে যে উপস্থিত মৌলগুলো রয়েছে তাদের বিশেষ নাম নিয়ে আলোচনা করলাম। আমরা দেখলাম যে এখানে ক্ষার ধাতু বলা হচ্ছে কাউকে, কাউকে মৃৎক্ষার ধাতু, কেউ হ্যালোজেন, কেউ নিষ্ক্রিয় গ্যাস। তাহলে এই জিনিসগুলো আমরা বিভিন্ন ধাপে কিন্তু ব্যবহার করব সামনের চ্যাপ্টারগুলোতে। ধরো আমি ক্ষার ধাতুর কথা বলছি, তখন তোমার মাথায় তৎক্ষণাৎ চলে আসতে হবে যে ক্ষার ধাতুর মধ্যে কারা কারা ছিল। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম ছিল। কিংবা আমি হঠাৎ করে হ্যালোজেনের কথা বলছি, তোমাকে বুঝে নিতে হবে যে হ্যালোজেনকে এক্স দিয়ে, ক্যাপিটাল এক্স দিয়ে প্রকাশ করা হয় এবং এই এক্স এর মধ্যে কারা কারা আছে। এই এক্স এর মধ্যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, টেনেসিন এরা রয়েছে। তাহলে আজকের ভিডিও ক্লাস এই পর্যন্তই, আর ক্লাসকে আমরা দীর্ঘায়িত করছি না। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা পর্যায় সারণীর কিছু সুবিধা নিয়ে আলোচনা করব এবং পর্যায় সারণীতে যেই একই গ্রুপের মৌলগুলো রয়েছে তাদের দ্বারা গঠিত কিছু যৌগের বিক্রিয়া আমরা দেখব। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।